আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলি আমরা সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত এই বিশাল সম্মেলনের সভাপতি মোহতারাম জেলা আমির, আমার একই নাম, আমার বন্ধু, আমার আবার সভাপতি ছিলেন উনি নুরুল আমিন চৌধুরী, সমবেত অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, অফিসারবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক বৃন্দ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আমাদের বিশিষ্ট বেশ কয়েকজন আইনজীবী এখানে উপস্থিত হয়েছেন। আহমদ করিম কবির পাঠাগার সম্পাদক নির্বাচিত চট্টগ্রাম বার, এবং সমবেত কৃষক, শ্রমিক, ছাত্র ভাইরা এবং আমাদের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত আছেন, বয়স্ক লোকেরা আছেন, এই জন্যে কথা বেশি লম্বা করব না। আমরা একটা ছাত্র ভাইদের, অনেকে আবাবিল বলেন, কথা শোনা যায় না? পিছনে শোনা যায়? আচ্ছা, বাইরে কি শোনা যায়? সাউন্ড সিস্টেমটা একটু এখানে ঝামেলা, ওই যে ইকো হয়। জি, আমরা ছাত্র ভাইদেরকে অনেকে আবাবিল বলে, আসলে আল্লাহ তাআলা আবাবিল বানিয়ে দিয়েছেন তাদের। বৈষম্য কোটা নিয়ে আন্দোলন করে সে আন্দোলনকে তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে অল্প সময়ের মধ্যে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। 15-16 বছর থেকে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে অনেক চেষ্টার পরেও আমরা তাদের এই স্বৈরাচারকে হটাতে পারি নাই। ছাত্র ভাইরা অগ্র সেনানী হিসেবে, অগ্রবর্তী বাহিনী হিসেবে আন্দোলন করেছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তাদের আন্দোলনে পেছনে থেকে সর্বাত্মক সহযোগিতা করে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা এককভাবে ক্রেডিট নিই না এবং ক্রেডিটের কথা বলি না, কিন্তু আপনাদেরকে সত্য কথাটা প্রকাশ করাটাও দরকার। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে মদিনায় প্রবেশ করছেন, সেটা স্মরণ করছে। তিনি ওটের পিঠে সওয়ার ছিলেন, বসা ছিলেন। তখন মনে হচ্ছিল যে উনি ওটের পিঠে সিজদায় পড়ে যাচ্ছেন, সিজদায় লুটিয়ে পড়ছেন, কিন্তু আসলে তিনি সিজদা করছিলেন না, তিনি নামাজরত ছিলেন না, তিনি আল্লাহ তাআলার তাসবিহ পড়ছিলেন এবং বিজয়ের কারণে গর্ব অহংকার প্রকাশ না করে বিনয় প্রকাশ করছিলেন। মক্কায় প্রবেশ করে তিনি কয়েকটি ঘোষণা সম্প্রচার করলেন। যারা কাবা শরীফে আশ্রয় নেবে, কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে যাবে, তারা নিরাপদ। যারা নিজেদের ঘরে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে রাখবে, তারা নিরাপদ। যারা আবু সুফিয়ান, শত্রু পক্ষে সবসময় যে নেতৃত্ব দিয়েছেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে, তারা নিরাপদ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠিত করে ফেললেন।
এই অল্প ঘোষণার ভিতর দিয়ে। ফিলিস্তিন বিজয় হলো মুসা আলাইহিসসালাম এবং তার উম্মাহ যখন ফিলিস্তিনে প্রবেশ করছেন, আল্লাহ তাআলা হুকুম করছেন যে তোমরা দরজার মুখে প্রবেশের সময় সিজদা অবনত হও, সিজদা করো। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়াকুলু হিদ্দাতান নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। এই আয়াত আলেম ওলামারা জানেন। বিনয় অবনত হও, আল্লাহ তাআলা তাসবিহ করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যুদ্ধ বিজয় এগুলোর মধ্যে অবশ্যই কিছু বাড়াবাড়ি হয়ে যায়, সেই বাড়াবাড়ি যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহর কাছে বিনয় অবনত হও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এটাই সূরা নসর মক্কা বিজয়ের পরে নাজিল হয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আমরা সবাই জানি তো এটা। এই সূরা নাজিল হলো এখানেও একই কথা, যে যখন বিজয় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসে গেল, তখন তোমরা দেখতে পেলে যে দলে দলে লোকেরা আল্লাহর দ্বীনের দিকে প্রবেশ করছে। তখন তোমরা আল্লাহ তাআলা তাসবিহ করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমরা আমাদের আমিরে জামাত এই জন্যে সাধারণ ক্ষমার কথা বলেছেন, এটাই ইসলামের সুন্নাহ। তবে যারা অপরাধী, যারা খুন করেছে, গুম করেছে, অনেক দূর থেকে চোখ টার্গেট করে গুলি করেছে, চোখ দিয়ে গুলি মাথা দিয়ে বেরিয়ে গেছে, যারা অনেক দূর থেকে টার্গেট করে বুকে গুলি করেছে হাত বরাবর, যারা অনেক কাছে থেকে একেবারে পাশে দাঁড়িয়ে এরকম মাথায় পিস্তল রেখে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের পায়ের হাঁটুর মধ্যে পিস্তল লাগিয়ে গুলি করে হাঁটুকে শেষ করে দিয়ে পাটা শেষ করে দিয়েছে, এই জাতীয় খুন অত্যাচারী জালিমদের কোনো ক্ষমা নেই। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, মামলা হতে থাকবে ইনশাআল্লাহ, এবং তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমরা কোনো বাড়াবাড়ি আমাদের কর্মী ভাইরা করবেন না, আইন হাতে তুলে নেবেন না। আইনের গতিতে আইন চলবে, আইনের ভিত্তিতে বিচারিক আদালতে তাদের বিচারের আওতায় আনা হবে, বিচার সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। এরপর ভাইরা যেটা বলবো সেটা হচ্ছে, বিপ্লব হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি বেড়ে আছে, প্রতি বিপ্লবের আশঙ্কা আছে। বিপ্লবকে পরাস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র দেশের ভিতরে দেশের বাইরে। এই জন্য সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং অবশ্যই প্রতি বিপ্লবকে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং এই ঐক্যবদ্ধ সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ করার সময় এখন নাই। আমাদেরকে ঐক্যের মাধ্যমে রাষ্ট্রের সংস্কারের যে কার্যক্রম শুরু হয়েছে বিপ্লবী সরকারের মাধ্যমে, এই সরকারকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটা জানি না এটা ফেক, কোনটা ফেক না, মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এরকম একটা ভিডিও বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে হয়, অনেকে সন্দেহ করে। আসলে তার মানসিকভাবে যেভাবে ভেঙে পড়েছে, তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো, অনেকে তো 100 বছরে পারবে না বলে, আমি এতটুকু না বললেও 50 বছর এই জেনারেশনে সম্ভব না। যেই জেনারেশনে এখন মানে বিপ্লব করেছে ইয়ং জেনারেশন, এরা যতদিন বেঁচে থাকবে এই আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়ানো কোনোদিন সম্ভব হবে না ইনশাআল্লাহ। উনি নাকি বর্ডারের পাশে আছেন, হুট করে ঢুকে পড়বেন, চট করে ঢুকে পড়বেন। ঢুকে পড়লে আমরা খুব খুশি হই, তাহলে অ্যারেস্ট করার জন্য কষ্ট করতে হবে না, আপনি গ্রেপ্তার হবেন। এবং আইসিটি মামলায় সাইদি সাহেব, নিজামী সাহেব, কামরুজ্জামান সাহেব, মীর কাসেম আলী সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবদেরকে যে আপনি আইসিটি মামলায় দিয়ে যেই কোর্টে কোনো সাক্ষী লাগে না, কোনো কিছুই লাগে না, কোনো ওখান থেকে জামিন হয় না, হ্যাঁ ঢুকলেই যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড, এই ছাড়া আর কোনো কিছুই নাই। এইখানেই আপনার বিচার হবে, অলরেডি মামলা হয়েছে।
কাজেই আপনি ঢুকবেন, আমরা কেউ আশাবাদী যে আপনি ঢুকলে আপনি গ্রেপ্তার হবেন, কোনো অসুবিধা নেই। আমরা ওয়েলকাম জানাবো, আসেন একটু গ্রেপ্তার বরণ করেন, মামলা ফেস করেন। এই জন্যে ওনার এই সাহস থাকলে উনি পালাইতেন না। এরশাদ সাহেব পালান নাই, খালেদা জিয়া কি পালিয়ে গেছেন? নিজামী সাহেবরা, গোলাম আজম সাহেবরা, সাইদি সাহেবরা কি পালিয়ে গেছেন? ওনার এই সাহস নাই, উনি বারে বারেই পালাইছেন, এইবারও পালাইছেন। এই পালানো ব্যক্তি এগুলো বাইরে থেকে কিছু ওই ভিডিও বার্তা দেয়, হ্যাঁ, গোপন মানে গোপন জায়গা থেকে। প্রকাশ্যে উনি কোথায় আছেন এটা স্বীকার করে না ভারত। আমরা এখন আমাদের অনেক দায়িত্ব। আমাদের এই দেশ হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, মুসলমানদের, আমরা যারা এখানে আছি, এখানে কোনো মাইনরিটি নাই, এখানে সবাই সংখ্যালঘু সংখ্যাগুরু নাই, এখানে সবাই মিলে আমরা একই সংবিধানের অধীনে দেশ পরিচালিত হচ্ছে। এই সংবিধানের দৃষ্টিকোণ থেকে সবাই সমান নাগরিক, বৈধভাবে নাগরিক, আইনগতভাবে নাগরিক। আমাদের এখানে আমরা সুশাসন কায়েম করতে চাই, ন্যায় ইনসাফ কায়েম করতে চাই, এখানে সবাই সমান অধিকার পাবে। কাজে এখানে হিন্দু ভাইদেরকে, বিশেষ করে এই ফাইনডংয়ে বিশেষভাবে আমাদের বৌদ্ধ ভাই বোনেরা আছেন, এখানে কোনোদিন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমি আমার জন্মের বয়স থেকে এই পর্যন্ত দেখিনি। আশা করি আপনারা সবাই তাদেরকে আগলে রাখবেন, ওনারা যাতে অনুভব করেন যে আমাদের সাথে মুসলমানদের কোনো সমস্যা কখনো হয়নি, হবে না ইনশাআল্লাহ। আমরা এই দেশটা আমাদের সকলের, আমরা আশা করব আমাদের দৈনিক আজাদী পত্রিকার মালিক সাহেবের ছেলে ওয়াহিদ মালিক চমৎকার এক জায়গায় একটা বক্তৃতায় আমাদের এরকম আনুষ্ঠানিক যে নামও বলে ফেলেছি ইউসির ওখানে বক্তৃতায় উনি বলছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে মুসলমান নাই কেন, এই জাতীয় প্রশ্ন কেউ কেউ তুলছেন। আমি আশা করব যে ওনারা উপলব্ধি করবেন জামায়াতে ইসলামী সবাইকে নিয়েই চলতে চায়। ইসলাম একটা আদর্শ, ইসলাম মানে আপনার ইসলাম ধর্ম না, হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের মতো এরকম কোনো ধর্ম না, এটা একটা জীবন আদর্শ। এই আদর্শ মানে হলো ইনসাফ, ইসলাম মানে হলো ইনসাফ, ইসলাম মানে জাস্টিস, ইসলাম মানে সুবিচার, ইসলাম মানে মানবাধিকার, নারী অধিকার। আমি শিক্ষিত মহলে ওই যে একজন সাংবাদিক মহিলা ঢাকায় বললেন না যে আমি অনেক ভয়ে ভয়ে আসছি, অনেক চিন্তা করে আসবো কিনা খুব ইচ্ছা, মানে খুব চিন্তা করছি, পরে আসলাম। আমরা ভুল ইনফরমেশন পেয়েছি জামাত সম্পর্কে। কালকেও আমাদের গোলাম পরওয়ার সাহেবকে নিয়ে চট্টগ্রাম মহানগরীতে একটা প্রোগ্রাম ছিল পরশু, সেখানেও মহিলা সাংবাদিকরা আসছেন, দেখছেন। আমরা এখন বলে যে মহিলাদের ভিতরে প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয়েছে, উচ্চশিক্ষিত মহিলাদের ভিতরে উচ্চশিক্ষা বন্ধ করে দেবে জামাত যদি ক্ষমতায় আসে। জামাত যদি ক্ষমতায় আসে মহিলাদের চাকরি করতে দেওয়া হবে না। আপনাদের এখানে আমাদের এই যে জালামি সাহেব আছেন, ওনার ওয়াইফ ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষিকা, হাই স্কুলের শিক্ষিকা। আমার পরিবারে ছেলে নাই, আল্লাহ তাআলা দুইটা মেয়ে দিয়েছে, একটা ডাক্তার আর একটা বুয়েট ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার ওয়াইফ ছিল গভর্নমেন্ট কলেজের টিচার। আমাদের তো কোনো অসুবিধা হয় না এগুলো নিয়ে। তাই এটাই আমাদের জামাতের প্রায় সবারই উচ্চশিক্ষা। আপনার এই যে আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবের ওয়াইফ ডাক্তারি করেন, পেশাগতভাবে ডাক্তার, এবং পার্লামেন্ট সংসদ সদস্য ছিলেন। ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তায়ের আমাদের নায়েব আমির কেন্দ্রীয়, ওনার ওয়াইফ ডাক্তার এবং ডাক্তার হিসেবে ফুল প্রফেসর উনি, ওনার মেয়ে ডাক্তার। আমাদের এরকম সব নেতাদের আপনি দেখবেন যে সবাই উচ্চশিক্ষিত, ছেলে মেয়ে সব উচ্চশিক্ষিত, মেয়েরা আরও বেশি উচ্চশিক্ষিত। তো এই জন্য আমাদের তো মহিলাদের নিয়ে কোনো সমস্যা নেই। এই জন্যে এই ভুল ধারণা নেই যে মহিলারা বাইরে যেতে পারবে না, মহিলারা চাকরি করতে পারবে না, মহিলারা উচ্চশিক্ষা নিতে পারবে না, এইটা ভুল ধারণা। আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সবাইকে নিয়ে এই দেশটা গর্ব আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশে এক পরিবারতন্ত্র ধ্বংস হয়েছে, আরেক পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে এক জালিমের পতন হয়েছে, আর নতুন করে কোনো জালিমের সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে
জুলুমবাজের পতন হয়েছে, নতুন জুলুমবাজের উত্থান করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এই জন্যে আজকে ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামের নেতৃত্বে সবাইকে কাজ করার জন্য আহ্বান জানাই। বাংলাদেশে আওয়ামী সিন্ডিকেট তৈরি হয়েছে সর্বত্র, ব্যবসায়ীদের ভিতরে সিন্ডিকেট, ব্যাংকারদের ভিতরে সিন্ডিকেট, নানা ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে। চাকরি দেওয়ার জন্য সিন্ডিকেট, চাকরি নিয়ন্ত্রণের জন্য সিন্ডিকেট, নানান ধরনের সিন্ডিকেট। এই সিন্ডিকেটগুলো এখনো কোথাও কোথাও বিরাজমান রয়েছে, অল্পই ধ্বংস হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এখনো বিরাজমান রয়েছে। আমরা এই সরকারকে সহযোগিতা করব, ইনশাল্লাহ করে যাচ্ছি। আমরা আহ্বান জানাবো সিন্ডিকেটের দিকে নজর দেওয়ার জন্য। সিন্ডিকেটগুলো ভাঙতে হবে এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে এই সিন্ডিকেটকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এরপর আমি জামাত ইসলামীকে আমরা দীর্ঘ 18-19 বছর মানুষের সামনে নিয়ে যেতে পারি নাই। আপনারা যারা আজকে এখানে সামিল হয়েছেন, আমাদের জামাতের আভ্যন্তরীণ সৌন্দর্য দেখেন কিরকম সৌন্দর্য। এই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, বেগম খালেদা জিয়া, তারপরে তারেক রহমান ঘোষণা হয়ে গেছে না? তারেক রহমানের পরে কে হবে এটাও ঘোষণা হয়ে গেছে, জাইমা রহমান, এটা ঘোষণা হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান সাহেব, শেখ হাসিনা, শেখ রেহানা, অঘোষিত মানে প্রেসিডেন্টের মতো। তারপরে এখন জয়, এইভাবে করে তারা পরিবার। জামাত ইসলামী কি হয়েছে? গোলাম আজম সাহেব, তারপরে হলো নিজামী সাহেব, তারপরে হলো মকবুল আহমদ সাহেব, তারপরে হলো ডাক্তার শফিকুর রহমান সাহেব। তাই কারোর সাথে কারো পরিচয় মানে পারিবারিক কোনো সম্পর্ক আছে ভাই? একজনের বাড়ি হলো নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, তারপর জনের বাড়ি হলো সাতিয়া পাবনা, তারপর জনের বাড়ি হলো ফেনী দাগন ভুইয়া, তারপরের বাড়ি হলো সিলেট। মিলে আছে কোথাও? সেক্রেটারি যারা ছিলেন দেখেন, মৌলানা কেম ইউসুফ সেই মানে আপনার খুলনা, তারপরে হইল আলী হাসান মুজাহিদ, আপনারা চিনেন ফরিদপুর। এরকম এখনকার সেক্রেটারি জেনারেল বাড়ি আমার খুলনা। তো এইভাবে জামাতে কোনো পরিবারতন্ত্র না, জামাতে থাকা দিয়ে এখানে পদ ক্রয় করা যায় না, এখানে মাসলম্যান দিয়ে পদ দখল করার কোনো সুযোগ নাই। এখানে হচ্ছে যোগ্যতা, ত্যাগ, কোরবানি, এগুলোর বিবেচনায় জামাতে সারা দেশে যে রোকনটা আছে, আপনার রোকন নাম শুনেছেন সবাই? এখানে সবাই তো জামাতের কর্মীরা অনেকে আসছেন নতুন, এই জন্য জিজ্ঞেস করছে। রোকনরা গোপন ব্যালটে ভোট দেয় সারা দেশে রোকন। এখন রোকন সংখ্যা 1 লক্ষ। 1 লক্ষ রোকনের গোপন ভোটে আমিরে জামাত নির্বাচিত হন। তো এই জন্য আপনার কে কখন ভোট দিচ্ছে, কাকে ভোট দিচ্ছে কেউ জানতে পারে না। একটা টাইম আছে, টাইমের ভিতরে ভোট হয়। এই ভোটের ভিতর দিয়ে জামাতের এই সৌন্দর্য, এগুলো আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি না। আমাদের যে জেলা আমির নির্বাচন যাকে দেখছেন, উনিও এরকম ভোটে নির্বাচিত হয়েছে এরকমদের। এই জন্য আমাদের এখানে যখন একেবারে খুবই ক্রাইসিস চলে, আমরা সবাই লুকানো গোপন, সেই সময়ে আমাদের ভোট বন্ধ ছিল না, সেই সময় আমাদের ভোট হয়েছে, ভোটের মাধ্যমেই আমাদের আমির নির্বাচিত হয়েছে। এই জন্যে জামাতের এই আভ্যন্তরীণ সৌন্দর্য সর্বত্র তুলে ধরার জন্য আমি আমাদের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি। আমি কথা না বাড়িয়ে আর দু একটি কথা বলে শেষ করতে চাই। সামনে ফটিকছড়ি থেকে জাতীয় সংসদ খুব অল্প সময়ের ভিতরে আমরা আশা করি নির্বাচন হবে। একটু সংস্কার কার্যক্রম একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে নির্বাচনের ব্যবস্থা হবে, ইনশাল্লাহ নির্বাচন হবে। ফটিকছড়ি থেকে জাতীয় সংসদে আপনারা ইসলামের পক্ষে, ফটিকছড়িবাসীর পক্ষে ন্যায় নীতিপরায়ণ সৎ নেতৃত্ব আপনারা পার্লামেন্টে বজ্র কণ্ঠ হিসেবে পেশ করার জন্য আপনারা নিজেদেরকে তৈরি করবেন তো ইনশাআল্লাহ। আমি যেই ব্যক্তি হোক, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, ব্যক্তির জন্য কাজ করি না, আমরা একটা নীতি আদর্শের জন্য কাজ করি। যাকে জামাত যখন দাঁড় করাবে তার জন্যে আমরা তার পক্ষ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাইরা, এখন
আমাদের উন্মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ হয়েছে, আপনাদের সামনে আসার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে ঘরে ঘরে ইসলামী আদর্শের চর্চা করতে হবে, পাড়ায় পাড়ায় ইসলামী আদর্শের চর্চা কেন্দ্র গড়ে তুলতে হবে, পাঠাগার গড়ে তুলতে হবে, ইউনিট গড়ে তুলতে হবে। জামাতের ইউনিটগুলো হলো এই ইলম চর্চা, আমলের চর্চা, এগুলোর চর্চার কেন্দ্র। আপনারা কি আপনাদের পাড়ায় পাড়ায় এক একটা জামাতের কমিটি, জামাতের ইউনিট গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন একটু হাত তোলেন দেখি। প্রত্যেকটা পাড়ায় একটা করে ইউনিট করে তুলবেন অথবা কমিটি করে তুলবেন। এই কমিটিগুলো হবে জ্ঞান চর্চা, জ্ঞানের অনুশীলন এবং তাকওয়া পরহেজগারির চর্চা, কোরআন হাদিসের চর্চা, এগুলোর কেন্দ্র। এইগুলোই হচ্ছে জামাত। এগুলোর ভিতর দিয়ে আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব সমাজে, এবং এই সমাজগুলো ছোট ছোট সমাজে সামাজিক কার্যক্রমগুলো নিয়ে আমরা বৃহত্তর সমাজ গড়ে তুলব, রাষ্ট্র গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা মানবতার যে সমস্ত দুর্দশা, যখন যেখানে বন্যা হয়, যেখানে দুর্যোগ হয়, সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ ঝাঁপিয়ে পড়েন। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি আমাদের মহানগরের টান যে টিম, সেই টিমে আমাদের মহানগরী আমির সাহেবের নেতৃত্বে আমরা ফেনী গিয়েছি, আমরা আপনার 14 গ্রাম গিয়েছি কুমিল্লা, এর আগে আমরা সিলেট গিয়েছিলাম। যেখানে দুর্যোগ হয় আমরা সেখানে ছুটে যাই, সারা দেশ থেকে আমাদের নেতৃবৃন্দ ছুটে আসেন। ফটিকছড়িতেও যে দুর্যোগ হয়েছে, এখানে আমাদের কর্মীরা, আমাদের নেতৃবৃন্দ ঝাঁপিয়ে পড়েছিলেন। আমিও 2-1 এসে দেখে যাওয়ার চেষ্টা করেছি। আজকেও কিছু ভাইদের ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিছু রিলিফ ওয়ার্ক আছে, এখন একটু পরে আমি সেখানে অংশগ্রহণ করব। এই জন্য আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে বলবো যে ঐক্যবদ্ধ থাকুন এবং ঐক্যবদ্ধভাবে জামাতের এই আদর্শকে, ইসলামী আদর্শকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করুন, এবং আশা করি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং ইসলামী আদর্শের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এখন কিছু শব্দ একটু এড়িয়ে চলি, ইন্টারন্যাশনালি যাতে ইসলামী ফোবিয়া সৃষ্টি করতে না পারে। বেশি ইসলাম ইসলাম বলবো না, আমরা এখন ইনসাফের কথা বলবো। বেশি বিপ্লব বিপ্লব বলবো না, আমরা এখন বলবো ন্যায়ের শাসন, সুশাসন, আইনি মানে নাগরিক অধিকার, মানব অধিকার, এই জাতীয় কথাগুলো এখন বেশি বলবো। তা আশা করি আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের জন্যে সুশাসন, ন্যায় ইনসাফ কায়েমের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামে জামাতের হাতকে শক্তিশালী করার জন্যে যার যার এলাকায়, যার যার বাড়িতে, যার যার মহল্লায় আপনারা দুর্গ গড়ে তুলবেন। এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।